আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রিজভি হাসান পরশ সবসময়ের মতো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বোনাফাইড ল একাডেমির ভার্চুয়াল ফেসবুক পেজ থেকে। আজকে এসেছি কি কারণে সবকিছু বলবো। আমার বোর্ডের পিছনে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, সেখানে সবকিছু বলা আছে। যারা এলএলবি ফাইনাল পরীক্ষার্থী আছেন, যারা সামনে পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমরা কয়েকটা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। আমি ইতিপূর্বেও 2-3টা ক্লাস নিয়ে ফেলেছি এবং কথা দিয়েছিলাম আমরা মোট 5টা ফ্রি ক্লাস নিব। সেই 5টা ফ্রি ক্লাসের অংশ হিসেবে আজকে কিন্তু আপনাদের সামনে আমার হাজির হওয়া। তাহলে আজকে কোন ক্লাস নিব সেটাও একটু বলে দিই। সেই ক্লাসটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ক্লাস, যেটার জন্য স্টুডেন্টরা সবচেয়ে বেশি অপেক্ষায় থাকে। বিকজ এই ক্লাসটার মাধ্যমে প্র্যাকটিক্যালি অনেক কিছু তারা শিখতে পারে। ইনফ্যাক্ট আপনারা যারা এলএলবি করছেন বা যারা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা একটু বোর্ডের দিকে চলে যাই যে আমরা যারা সামনে এলএলবি ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছি, তাদের জন্য কিন্তু বোনাফাইড ল একাডেমি একটা স্পেশাল কোর্সের আয়োজন করেছে। এই যে স্পেশাল কোর্সটা, এটা বিষয় আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, অনেক কিছু আপনারাও জানেন। তারপরেও জাস্ট ফর দ্য রিমাইন্ডার, 11 মার্চ থেকে কিন্তু আমাদের কোর্সটা ইনিশিয়েট হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার একাডেমিতে ক্লাস করতে পারবেন। ভার্চুয়ালি ক্লাস করতে পারবেন, ফিজিক্যালিও ক্লাস করতে পারবেন। হোয়াটএভার, ভার্চুয়াল ক্লাসটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যারা দূর দূরান্তে অবস্থান করছেন, প্লিজ ভার্চুয়াল ক্লাসগুলো একটু জয়েন করবেন। আচ্ছা, আসি যে 11 মার্চ থেকে তো ক্লাস শুরু হচ্ছে। নাও আই এম গোয়িং টু দ্য মেইন টপিক, যেটার জন্য আপনারা আজকে লাইভে জয়েন করছেন। সেটা হচ্ছে আজকে আমি যেই টপিকটার উপরে ফ্রি ক্লাসটা নিব, সেটা কিছুই না, সাবজেক্টটার নাম হচ্ছে লিগ্যাল ড্রাফটিং। ইফ আই এম নট রং, আপনাদের 8th পেপার হচ্ছে ড্রাফটিং। এই ড্রাফটিংটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। ফার্স্ট অফ অল সিভিল ড্রাফটিং অ্যান্ড সেকেন্ডলি ক্রিমিনাল ড্রাফটিং। সো সিভিল এবং ক্রিমিনাল, দেওয়ানি এবং ফৌজদারি, এই 2টা বিষয়ে যদি জানা থাকে, তাহলে সেগুলো যে প্র্যাকটিক্যাল আপনার থিওরি বেসিস যে আপনি অ্যাপ্লিকেশনগুলো লিখবেন আদালতে বা অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোতে, সেগুলো জানার জন্যই বেসিক্যালি ড্রাফটিং সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। ড্রাফটিং সাবজেক্টে এমনটা না যে আপনারা যারা এলএলবি পড়ছেন বেশিরভাগই ধারণা যে মুখস্থ করে ফেললেই এলএলবিতে ইউ ক্যান গেট আ গুড মার্ক। ড্রাফটিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনার হ্যান্ড রিটেন স্কিলটা এবং আপনি সেই স্কিলের মধ্যে যেই কি বলবো টেকনিকগুলো আছে, সেগুলো আপনি প্রপারলি রপ্ত করতে পেরেছেন কিনা, সেটাই হচ্ছে বেসিক্যালি ড্রাফটিং। এখানে দেখা হয় না যে কে কতটুকু ল জানে, বাট সেই ল অনুযায়ী কে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছে তার খাতায়, সেটাই হচ্ছে ড্রাফটিং এর মুখ্য বিষয়। আসলে কঠিন কঠিন কথা বলে ফেলছি, আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন হয়তো যে কেন এত কিছু কেন বলা হচ্ছে। আচ্ছা, তার আগে বলি যে ড্রাফটিং তো শিখবেন, কার বই পড়বেন, কি বই পড়বেন, বাজারে হাজারটা রাইটারের বই আছে। আমার যে হ্যান্ড নোটগুলো আছে, টোটাল 8টা হ্যান্ড নোট, তার মধ্যে 8ম পত্রটা কিন্তু ড্রাফটিং। সো যারা এখনো পর্যন্ত এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত যারা হ্যান্ড নোট কালেক্ট করেন নাই, কষ্ট করে হ্যান্ড নোটটা কালেক্ট করে নেবেন। আর সেটার সাথে সাজেশন তো ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। 8টা বই আছে, সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। মূল্য আর আমি বললাম না, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা খুব ভালো করেই জানেন। আচ্ছা, যারা ভিডিও দেখছেন একটু কষ্ট করে শেয়ার বাটনটা প্রেস করে দিবেন। এটা তো আমি না বললেও আপনাদের করে ফেলা উচিত, তাই? আচ্ছা, তো আজকে আমি যে ক্লাসটায় যাব, ওই ক্লাসটার বিষয়ে বলার জন্য তো আমার বোর্ডটা একটু ক্লিন করতে হবে, কারণ এখানে তো সব অ্যাডভার্টাইজ আছে। সো বোর্ড ক্লিন করব, তার আগে আপনাদের সাথে আরেকটু কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। বিষয় হচ্ছে যে এই যে আমার লাইভগুলো দেখে অনেক স্টুডেন্টই তো আমাদেরকে মেসেজ দেন। বিশেষ করে হয় কি যে আমার এই বুকটার জন্য অনেক বেশি ফোন কল আসে যে আইন রিভিউ বইটা লাগবে। আর সবচেয়ে বেশি টেক্সট যাদের জন্য আসে তাদের কথাটা একটু বলি। সবচেয়ে বেশি টেক্সট আসে আমার কাছে প্রিলিমিনারিতে যারা ভর্তি হয়েছে, দ্যাট মিনস যারা একেবারে নতুন এলএলবিতে প্রিলিমিনারিতে যারা নতুন ভর্তি হয়েছে। বিশেষ করে আমি সবচেয়ে বেশি ফোন কল পাই হচ্ছে 20-21 সেশনের। নাও দ্য থিং ইজ, আপনারা সরাসরি ফোন দিয়ে বলেন কি সাজেশন লাগবে। আমরা সাধারণত সাজেশনগুলো কিন্তু প্রিপেয়ার করি এক্সামের কিছুদিন আগে। আমাদের একটা সেশনে এক্সাম শেষ হয়, তারপরে কিন্তু আমরা সেই অনুযায়ী সাজেশনগুলো প্রোভাইড করি। এখন যারা 20-21 সেশনের আছেন তাদেরকেও আমরা সাজেশন দিব, বাট আপনাদের পূর্বে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষাটা শেষ হবার পরে। বাট অনেকেই হ্যান্ড নোট কালেক্ট করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের হ্যান্ড নোটগুলো কিন্তু রিমেইনস আনচেঞ্জড। আমরা খুব বেশি ম্যাসিভ পরিবর্তন আইনে না আসলে আমাদের হ্যান্ড নোটগুলো চেঞ্জ করি না। সো যারা 20-21 প্রিলিমিনারি সেশনে আছেন, আপনাদের যদি প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা আমাদের হ্যান্ড নোটগুলো কালেক্ট করে রাখতে পারেন। ইনফ্যাক্ট এখন থেকেই যদি পড়া শুরু করে রাখেন, আমি মনে করি আপনাদের বেসিকটা অনেকটা ডেভেলপ হয়ে যাবে। বিকজ আমাদের যে হ্যান্ড নোটগুলো এগুলো অনেক বেশি কি বলবো স্টুডেন্ট ফ্রেন্ডলি বা সহজবোধ্য ভাষায় লেখা আছে। সো আপনি এখন থেকে যদি পড়া শুরু করেন, আপনার পরীক্ষার
আগের জন্য এটা খুব উপকারী হবে। সো যারা 20-21 সেশনে আছেন একটু কষ্ট করে আমার ভিডিওটা আপনাদের কলেজের গ্রুপগুলো দিয়ে দিবেন, যাতে করে তারাও আমাদের থেকে তাদের যে হ্যান্ড নোটগুলো আছে 20-21 সেশনের প্রিলিমিনারি জন্য তারা এসে এখান থেকে কালেক্ট করতে পারে। কিভাবে কালেক্ট করবেন? সেই বোনাফাইড ল একাডেমিতে আসতে হবে, ফার্ম ভিউ সুপার মার্কেটের 4 তলায়, যেটা কিনা বাংলাদেশের রাজধানী ঢাকায়। আর আচ্ছা হ্যাঁ, নট অনলি দ্যাট যে আপনাকে সবসময় আমার একাডেমিতেই আসতে হবে, 64 জেলার যে কোনো জায়গা থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন। আমাদের একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি ক্লাস শেষেও দেখাবো, ইনফ্যাক্ট আমার বোর্ডেও লেখা আছে, সেটাও দেখিয়ে দিব। তার আগে বলি যে যারা হচ্ছে অন্যান্য জেলায় থাকছেন, ঢাকার ভিতরে আমার সাথে দেখা করতে পারছেন না বা আমার থেকে এসে হ্যান্ড নোটগুলো নিতে পারছেন না, তারা কুরিয়ার যোগেও নিতে পারবে। কিভাবে নিতে হবে সেটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, এখন আমি যেটার জন্য এসেছি আজকে সেই জায়গায় একটু চলে যাই, ঠিক আছে? এই প্রমোশনাল কথাবার্তা এত ভালো লাগার কথা না, যেই কাজের জন্য এসেছি সেখানে একটু চলে দিই। আসেন আমার সাথে সাথে আজকে একটু বোর্ডে চলে আসেন। আমি আপনাদেরকে আজকে একটু ড্রাফটিং এর বেসিকটা শিখিয়ে দিব। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, ভাই ড্রাফটিং শিখাবেন, এখনো তো আইনজীবী হই নাই। আইনজীবী হওয়ার আগে এলএলবি ফাইনাল পরীক্ষাটা পাস করতে হবে না? সেই ফাইনাল পরীক্ষা অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে ড্রাফটিং, বিশেষ করে যারা 2 ইয়ার্স এলএলবি তে আছে। নট অনলি দ্যাট, যারা অনার্স করছেন তাদের জন্য কিন্তু ড্রাফটিং কোর্সটা থাকে। ইফ আই এম নট রং, আমি নিজে অনার্স করেছি, সো আমারও এই ড্রাফটিং সাবজেক্টটা পার করে আসতে হয়েছিল। সো তাদেরকে বলছি, ড্রাফটিং শেখার জন্য আমি মনে করি যে যারা 2 ইয়ার্সে আছেন, আমার দেখা বিগত সালের প্রশ্নগুলোর থেকে আমি এটাই দেখেছি, মোস্ট অফ দ্য টাইম একটা কমন কোশ্চেন আপনাদেরকে দিয়ে দেয়, সেটা কি? জামিনের দরখাস্ত লেখো। জামিন কি, দরখাস্ত কি, সবকিছু ভেঙে ভেঙে বলবো। তার আগে তো জানতে হবে যে দরখাস্তটা আমি যে লিখছি এটা কি সিভিল কেসের নাকি ক্রিমিনাল কেসের। আশা করি আপনারা চট করে এটার অ্যান্সার লিখে দিবেন। কোন মামলায় জামিন চাওয়া যায়, কোন মামলাতে জামিন চাওয়া যায়? হ্যাঁ, সুন্দর করে কমেন্টসে এটার অ্যান্সার লিখে দিবেন। তো সবাই হয়তো গণহারে বলবেন যে ক্রিমিনাল মামলায় জামিন চাওয়া যায়, তবে সিভিল মামলাতেও জামিন চাওয়ার সুযোগ আছে। কোথায় আছে ওটা জানতে হলে আমাদের সিপিসিটা একটু পড়তে হবে, সিপিসির যে হ্যান্ড নোট আছে ওটাও একটু পড়তে হবে। আচ্ছা, যারা এখনো শেয়ার করেন নাই কষ্ট করে শেয়ার করে দেন। আচ্ছা, সো আমরা ড্রাফটিং এর এথিক্স শুরু করব। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, যে কোনো একটা ড্রাফটিং, হ্যাঁ, যে কোনো একটা বেল পিটিশন, জামিনের আবেদন যেহেতু আমরা লিখবো, আমি আজকে আপনাদেরকে একটা পিটিশন লেখা শিখাবো। তার আগে জানা দরকার পিটিশন জিনিসটা কি। Petition is the formal name of an application that is given before the court. অনেক কঠিন ভাষায় বলে ফেলেছি না, আসেন বাংলায় বলি। পিটিশন হচ্ছে সেই দরখাস্তটা যেটা আনুষ্ঠানিকভাবে আদালতের নিকট উপস্থাপন করতে হয়। তা আদালতের কাছে একজন ব্যক্তির জন্য জামিন চাইবেন, কখন জামিন চাইবেন? যখন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তখন আপনি সেই অ্যারেস্ট হওয়া লোকটার জন্য জামিন চাইবেন। তাহলে জামিন চাওয়ার জন্য নিশ্চয়ই কিছু গ্রাউন্ডস লাগবে। গ্রাউন্ডস যা ইচ্ছা লাগুক, আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন আদালতের অধীনে আপনার মামলাটা পেন্ডিং আছে। তাহলে আমার ওইটা জানতে হলে বুঝতে হবে আদালত কয় প্রকার আছে। মনে রাখবেন, বাংলাদেশে যদি আপনাকে এই প্রশ্নটাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে যে বাংলাদেশে কয় ধরনের আদালত আছে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিবেন 2 ধরনের আদালত আছে, উচ্চ আদালত, নিম্ন আদালত। অনেকে এটাকে অধস্তন আদালতও বলে। তো যাই হোক, যেটাই বলেন না কেন সহজ অর্থে এভাবে বলবেন। কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে অধস্তন আদালতে ফৌজদারি আদালত সমূহ কত প্রকার, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 6 ধারায় চলে যেতে হবে। এই সব কিছু কিন্তু আমার হ্যান্ডনোটে অনেক সুন্দর করে বলা আছে, সেজন্য যে ফৌজদারি কার্যবিধির যে হ্যান্ডনোটটা আছে সেটাও একটু কালেক্ট করে নেবেন। বিকজ ড্রাফটিং হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ইট অ্যাকচুয়ালি কমপ্লিটস আ স্টুডেন্ট অফ ল। আপনার যখন সব আইন পড়া শেষ হয়ে গেল, আপনার সিভিল পড়া শেষ হয়ে গেল, আপনার ক্রিমিনাল পড়া শেষ হয়ে গেল, আপনি এটার ইমপ্লিমেন্টটা কিন্তু ড্রাফটিং এর মাধ্যমে করবেন। সো আমরা আজকে জামিনের দরখাস্ত লিখতে যাচ্ছি। ধরেন যে আমাদের খুব কাছের একজন স্টুডেন্ট আছে নাহিয়ান। নাহিয়ানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। কেন অ্যারেস্ট করে নিয়ে গেল? 54 ধারায় অ্যারেস্ট করে নিয়ে গেল। 54 ধারায় কি আছে? 54 ধারায় কতগুলো গ্রাউন্ডস দেওয়া আছে যে এই গ্রাউন্ডস গুলোর ক্ষেত্রে পুলিশ কি করতে পারে, কাউকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। তো এইভাবে ধরেন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। বা এটা আপনাদের জন্য যদি কঠিন হয় আরো সহজ করে দিচ্ছি, নাহিয়ান পাশের বাড়ির প্রতিবেশীর বাসা থেকে একটা স্বর্ণের আংটি চুরি করলো। চুরির মামলায় নাহিয়ান অ্যারেস্ট হয়ে গেল। তাহলে চুরি কত ধারায় চুরি হয়েছে সেটা একটু আপনাদের শিখে রাখি। চুরির সংজ্ঞা 378 এ আছে, আর চুরির শাস্তি 379 এ আছে। বাংলাদেশে 1 টাকা চুরি করলেও 3 বছর সাজা, 1 কোটি টাকা চুরি করলেও 3 বছর সাজা, তাই না? কেমন আনফেয়ার না বিষয়টা? এটা বুঝতে হলো একটু পড়তে হবে দণ্ডবিধিটা। দণ্ডবিধি কিন্তু 3rd পেপার, এটা আমাদের ফাইনালে হ্যান্ড নোটে খুব সুন্দর করে আছে। আসেন তাহলে আমরা নাহিয়ানের জামিন করানোর চেষ্টা করি। তাহলে জামিন যদি আমার করাতে হয়, আমার আগে কিন্তু ফোরামটাকে আইডেন্টিফাই করতে হবে। ফোরাম আইডেন্টিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাহিয়ান কি সিআর কেসে অ্যারেস্ট হয়েছে নাকি নাহিয়ান জিআর কেসে অ্যারেস্ট হয়েছে? এই যে আমাদের যে পরিচালক আছে না, জনি স্যার, এই মহোদয় কতবার যে সিআর আর জিআর নিয়ে লেকচার দিয়েছেন সেটার মনে হিসাব দেওয়া যাবে না। সিআর কেস এটা, জিআর কেস এটা, তো আমি আর রিপিট করছি না আপনাদের কাছে। তো
আমি দুইটাই আপনাদেরকে বলবো যে সিআর এর ক্ষেত্রে কি হবে, জিআর এর ক্ষেত্রে কি হবে। জাস্ট একটা সেন্টেন্স চেঞ্জ হয়, ভিতরে যে একটা সেন্টেন্স চেঞ্জ হয়ে যায়। বাট আমার তো আগে ফোরামটা আইডেন্টিফাই করতে হবে। মনে রাখবেন যে আপনার মামলাটা সিআর হোক বা জিআর হোক, সর্বপ্রথম মামলাটা উপস্থাপন করা হবে আমলি আদালতে। এখন তো তাহলে মাথায় প্যাচ লেগে গেল, এতক্ষণ শিখালেন উচ্চ আদালত, নিম্ন আদালত, এখন বলছেন আমলি আদালত। আমলি আদালত হচ্ছে সেই আদালত যিনি কিনা কগনিজেন্স নেয়, মামলাটা আমলে নেয়। মনে রাখবেন, আমলে নেওয়া আর বিচারের জন্য গ্রহণ করা দুটো এক বিষয় নয়। যে আদালত আমলে গ্রহণ করেছেন উনি সবসময় বিচার করতে পারেন না, ইনফ্যাক্ট উনি বিচারই করতে পারেন না। উনি জাস্ট আমলে গ্রহণ করেন পুলিশ প্রতিবেদন আসা পর্যন্ত বা কোনো ম্যাটারটা সেট অ্যাসাইড না হওয়া পর্যন্ত। মানে দ্যাট মিনস প্রি ট্রায়াল ম্যাটারটা আপনার কগনিজেন্স টেকিং কোর্টের কাছে থাকে। যে কোনো ফৌজদারি বিচার ব্যবস্থায় মামলাটা তিনটা স্তরে থাকে, প্রি ট্রায়াল, ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল। সো প্রি ট্রায়াল স্টেজে আপনি আমলি আদালতে থাকবেন। তাহলে যে কোনো মামলা সিআর হোক বা জিআর হোক কোথায় থাকবে? আমলি আদালতে থাকবে। সো আমি যেহেতু আজকে ঢাকায় আছি, আমি মহানগরে আছি, আমাদের মহানগরে যে কোনো ফৌজদারি মামলা যে আমলি আদালতের কাছে যায় আমি সেই আদালতের নামটা লিখছি। সবাই একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন। সো আমি যেটা বোর্ডে লিখে ফেলেছি, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য একটু উচ্চারণ করে বলে দিচ্ছি, মোকাম বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালত। বাট আমি কিন্তু কতগুলা রুলস ফলো করে যাচ্ছি, আমি জানি না আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন কিনা। রুলস গুলো একটু বলি। দেখেন, আমি লেফট থেকে লেখা শুরু করেছি এবং প্রথমেই শব্দটা লিখেছি মোকাম। মোকাম শব্দের অর্থ কি? অনেকে সিনিয়রের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করে একটা ঝাড়ি খায়, হ্যাঁ মোকাম মানে জানো না, তোমার টিচার শিখায় নাই? মোকাম শব্দের অর্থ হচ্ছে আবাসস্থল। বাট আমরা আদালতে লেখার সময় যে কোনো আদালতের নামের আগে মোকাম লিখি। এটা অনেকে আপনারা যারা হচ্ছে কি বলবো লোকাল ডিস্ট্রিক্ট কোর্ট গুলাতে থাকেন দেখবেন যে মোকাম শব্দটা উপরে লেখে। বাট সহি নিয়ম হচ্ছে মোকাম যেখান থেকে লিখবেন সেখান থেকে আদালতের নামটা লিখবেন। মনে রাখবেন, আমরা যে আইনজীবী, আমরা যারা ল পড়ছি, হ্যাঁ আমাদেরকে কিন্তু শুধুমাত্র একমাত্র বিজ্ঞ বলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17টা ভাষা জানতেন, তারপরে ওনাকে বিজ্ঞ বলা হতো না। কেন জানেন? উনি আইনের ভাষাটা জানতেন না, উনি আইনজীবী ছিলেন না। বাট আমাদেরকে এই জন্যই বিজ্ঞ বলা হয় কারণ আমরা আইনটা জানি এবং আমরা আইনজীবী। তাহলে দুইজন ব্যক্তিকে, দুইটা প্রতিষ্ঠানকে বিজ্ঞ বলা হয়, একটা হচ্ছে বিজ্ঞ আইনজীবী আর একটা হচ্ছে বিজ্ঞ আদালত। এই জন্য আদালতের নামটা যখন লিখবেন আগে বিজ্ঞ লিখতে হবে। তারপরে আমি যেহেতু আমলি আদালতের কাছে দিচ্ছি, হ্যাঁ যে কোনো আদালতকে মেনশন করতে গেলে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে তার নাম আগে লিখতে হয়। যেমন ফর এক্সাম্পল, আপনারা যদি কখনো হাইকোর্টের রিট পিটিশন দেখেন, দেখবেন উপরে কিন্তু বড় করে লেখা থাকে ইন দ্য কোর্ট অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। ঠিক একই রকম আপনার ধরেন সিএমএম কোর্টের বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যে কোনো এমএম আদালতে আছে, যে কোনো মহানগর হাকিমের আদালতে আছে। বাট আপনাকে কিন্তু মেনশন করতে হবে সবার প্রথমে তার যে বসের নামটা। আফটার দ্যাট আপনাকে মেনশন করতে হবে কোন আমলি আদালতে আছে। আপনাদের মধ্যে অনেকেই এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারেন, বলতে পারেন যে সরাসরি আমলি আদালতের নাম লিখলে হবে কি না। সরাসরি আমলি আদালতের নামও লিখলে হবে, বাট যেটা হচ্ছে প্রপার নিয়ম, প্রথমত ওই আদালতটা কোন আদালতের আন্ডারে আছে সেই আদালতের নাম লিখতে হবে, তারপরে যে আদালতে মামলাটা আমলের জন্য আছে সেখানে লিখতে হবে। তাহলে আমি ফর এক্সাম্পল লিখে দিলাম যে আমার আদালত আছে কোথায়? MM 6। MM 6 বলতে আমি বুঝাচ্ছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নং 6। ওকে, তাহলে আমার কিন্তু ফোরাম আইডেন্টিফাই করা হয়ে গেল। এখন আসেন যে রুলসটা কোথায়? স্যার তো এত কিছু বললেন, রুলস তো বললেন না। পেপার ভাঁজ করা শিখতে হবে। আপনারা যখন ড্রাফটিং করছেন আপনাদের কিন্তু A4 সাইজের কোনো কাগজে দেওয়া যাবে না। কাগজটা কি আমার দেখাতে হবে? দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন, দেখাচ্ছি। সো এই যে কাগজটা আপনারা নিবেন, কাগজটা নেওয়ার পরে আপনার প্রথমত সেটাকে ভাঁজ করা শিখতে হবে। ড্রাফটিং খাতাটা পরীক্ষার হলে পাওয়ার সাথে সাথেই এই যে বাম পাশটা দেখছেন এইটাকে 2 ইঞ্চি ভাঁজ করে নিতে হবে। দেখেন আমি যেভাবে ভাঁজ করছি ঠিক এইভাবে। এটা যদিও A4 পেপার, বাট আপনাদের কিন্তু করতে হবে লিগাল পেপার। আর উপরের যে অংশটা দেখছেন এইটাকে ফোল্ড করতে হবে 3 ইঞ্চি। সো দেখেন এখানে যেরকম একটা প্লাস চিহ্নের মতো কিন্তু হয়ে গেছে। দুইটা অংশে যে প্লাস চিহ্ন, এখানে যে বর্ডারটা যেখানে শেষ হয়েছে এখান থেকে মোকাম বিজ্ঞ লেখা শুরু করবেন এবং আদালতের নাম অবশ্যই এই শেষাংশে শেষ হতে হবে। আরেকটা জিনিস বলি, আমরা একটা কমন মিস্টেক করি আমাদের স্টুডেন্টরা, যখনই আমরা লিখি লেখার পরে আদালতের পরে কিন্তু অবশ্যই একটা কমা দিতে হয়। এই কমাটা না দিলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। আদালতের নাম কমা দেওয়ার পরে তারপরে অবশ্যই আপনার কোন জেলার আদালত আপনি নিজ জেলার আদালতের নাম লিখে দিতে পারেন, অথবা যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে অমুক জেলার অমুক আদালতের জামিনের দরখাস্ত লিখুন, তাহলে সেই সংশ্লিষ্ট জেলার নাম লিখে দিতে হবে।
তারপরে আমলি আদালতের নাম দেখলেন, এরপরে কি আন্ডারলাইন করব? না, আন্ডারলাইন করব না। অনেকে এটার পরে আন্ডারলাইন দিয়ে দেন, এটার পরে কিন্তু আন্ডারলাইন হবে না। তারপরে লিখতে হবে সূত্র। মনে রাখবেন এই যে প্রথম যে 4-5 লাইনের ফর্মালিটিস গুলো আছে, এগুলো যদি ভিতরে থাকে, এরপর যদি আপনি রবীন্দ্রনাথের কবিতাও লিখে আসেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। ড্রাফটিং এ এথিক্সটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ভিতরের কথাগুলা সবাই লিখতে পারে। ওই যে খাস বাংলা যদি বলি, ফাপড় সবাই মারতে পারে, হ্যাঁ, কিন্তু ফাপড় দেওয়ার যোগ্যতা সবার আছে কিনা ওইটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, সো আপনি যখন লিখছেন, আপনার কিন্তু ওই প্রথম ফার্স্ট যে এথিক্স গুলা, সেগুলো যদি ঠিক থাকে, ভিতরের লেখাগুলো আপনি আপনার মতো করে লিখতে পারবেন। সো সেই এথিক্স গুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাচ্ছি। আর এই যে প্রথম যে 5-7 লাইন আছে যেগুলো এথিক্স, এটাকে বলা হয় কজ টাইটেল। সো আমি আপনাদেরকে আজকে কজ টাইটেলের অংশগুলো আগে দেখিয়ে দিচ্ছি। সো সূত্র, যদি সিআর মামলা হয়, আবারও বলছি, যদি সিআর মামলা হয়, সরাসরি এখানে এভাবে করে লিখে দিবেন, সিআর মামলা নং। এখন আসি সিআর মামলা কিভাবে লিখতে হয়। মনে রাখবেন, সিআর মামলা নাম্বার সবসময় প্রথমে একটা সংখ্যা দিয়ে হয়। আমি ধরেন একটা সংখ্যা লিখলাম 108। 108 নাম্বার মামলা, বা কত সালে, কত নাম্বার সাল চলছে? 2022 সাল, অবশ্যই 2022। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আমি যে ম্যাজিস্ট্রেটের কাছে করলাম, উনি কোন এখতিয়ারের ম্যাজিস্ট্রেট বা কোন অঞ্চলের কোন থানার সে ম্যাজিস্ট্রেট? সিআর এর যে থানাগুলো, এগুলোও কিন্তু ডিভাইড করা থাকে। আপনারা যদি কখনো প্র্যাকটিক্যালি কোর্টে যান, দেখবেন যে ফর এক্সাম্পল ঢাকা শহরে 52 বা 55টার মতো থানা আছে। এই থানাগুলোকে টোটাল 37 বা 36টা ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশনে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে কোন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে আপনি ওই লিস্টটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, সো আমরা কিন্তু সূত্র লিখে ফেলেছি। সো এই পাশেরটা, সূত্রের বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে মামলা নাম্বার, আর তার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংশ্লিষ্ট সাল, যেই সালে মামলাটা ফাইল হয়েছে। এটা তো সিআর কেসের ক্ষেত্রে। তাহলে জিআরটাও একটু শিখিয়ে দেই। জিআরটা কিভাবে লিখবো? জিআর লেখার সময় সূত্র লিখতে হবে, এবং সংশ্লিষ্ট জিআর কোথায় হয়? জিআর মামলা সবসময় এজাহার দাখিলের মাধ্যমে হয়। ঠিক আছে, এজাহারের মাধ্যমে এটা এফআইআর হয়, তারপরে কিন্তু আপনার জিআর মামলাটা ইনিশিয়েট হয়ে যায়। তাহলে আমি এই জিআর মামলাটা ইনিশিয়েট করতে গেলে আমার জানতে হবে যে কোন থানার মামলা। তাহলে আমি একটু আপনাকে বলি যে ধরেন আমি বর্তমানে এই মুহূর্তে আছি তেজগাঁও অঞ্চলে আছি। তাহলে তেজগাঁও থানার মামলা। জাস্ট সিআর মামলা যেভাবে লিখেছেন সেভাবেই লিখবেন, বাট তেজগাঁও থানার মামলা। হ্যাঁ, পরীক্ষার হলে আবার তেজগাঁও লিখেছেন। হ্যাঁ, অনেকে হল কিন্তু তেজগাঁওই পড়ে যায়। সো তেজগাঁও থানার মামলা নং। কিন্তু এইখানে মামলাটা লেখার ক্ষেত্রে একটু ডিফারেন্ট জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। নরমালি যখন থানার মামলাটা লিখতে হয়, তখন প্রথমে একটা সংখ্যা আসে। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 18। 18 লেখার পরে আপনাকে কি লিখতে হবে? সংশ্লিষ্ট মাসটা লিখতে হবে। এখন কত নাম্বার মাস চলছে? 3 নাম্বার মাস। তারপরে আপনাকে যেটা লিখতে হবে, সেটা হচ্ছে সেই সংশ্লিষ্ট সালটা। তাহলে সিআর মামলা আর জিআর মামলায় মামলা লেখার ক্ষেত্রে জাস্ট একটু ছোট্ট একটু ডিফারেন্স আছে। সিআর মামলায় মাসটা ব্র্যাকেটে লেখা হয় না, বা জিআর মামলায় মাসটা কিন্তু ব্র্যাকেটে লিখে দেওয়া হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ফর্মালিটিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মামলা নাম্বার কিন্তু আমরা লেখা শিখে গেলাম। আচ্ছা, কেউ আবার 2টা মামলা নাম্বার একসাথে লিখে এসেন না, যে কোনো একটা মামলা নাম্বার হবে। যদি আপনার সিআর মামলা হয় তাহলে এটা লিখবেন, আপনার যদি জিআর মামলা হয় তাহলে আপনি এটা লিখবেন। এটার নিচে আপনাকে যেটা লিখতে হবে, সংশ্লিষ্ট আইনের ধারা। ওকে, আপনি কোন আইনের অধীনে সেই আসামিটা জামিন চাচ্ছেন। তাহলে আমরা শুরুতে বলেছি না যে আমরা নাহিয়ান চুরি করেছে, চুরির জন্য আমরা তার জামিন চাচ্ছি। তাহলে চুরি সংশ্লিষ্ট ধারাটা আমরা লিখে দিই 379, দণ্ডবিধি। দণ্ডবিধি কত সালের আইন? আপনারা আগে কমেন্ট করতে পারলেন না, আমি আগে লিখে ফেললাম। সো 1860 সালে 379 ধারাতে হচ্ছে চুরির কথা বলা আছে, চুরির শাস্তির কথা বলা আছে, এবং সাজা যেই ধারায় বলা থাকে সেই ধারা দিয়ে সাধারণত মামলাগুলো করা হয়। ওকে, এটা নিচে একটা আন্ডারলাইন করতে হবে। এখন মনে রাখবে যে জিআর মামলাগুলোতে রাষ্ট্র সবসময় বাদী হয়। জিআর মামলাগুলোতে রাষ্ট্র সবসময় বাদী হয়। আর সিআর মামলাগুলোতে রাষ্ট্র বাদী হোক বা না হোক, মনে রাখবেন প্রাইভেট পার্সনের বাদী হওয়ার সুযোগ আছে। ওকে, যে যদি সিআর মামলা হয় তাহলে এখানে একটা নির্দিষ্ট নাম দিবেন। ধরেন আমি সিআর মামলায় বাদীর নাম দিলাম জনি, টান দিয়ে বাদী। ওকে, আমার হাতের লেখা খুব বাজে, যারা বুঝতে পারছেন একটু জুম করে দেখে নেবেন। আচ্ছা, তারপরে লিখতে হবে বনাম। বনাম লেখা হয়ে যাওয়ার পরে কার নাম লিখবেন? নিশ্চয়ই আসামির নাম লিখতে হবে। আচ্ছা, এই যে নাম লেখার পরে অবশ্যই বয়সটা উল্লেখ করে দিবেন। ওকে, বয়সটা অবশ্যই পাশে উল্লেখ করে দিবেন। ক্রিমিনাল মামলার সিস্টেমই হচ্ছে এটা, যখনই দরখাস্ত দিবেন, যার পক্ষে দরখাস্ত দিবেন এবং যিনি বাদী তার বয়সটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে ইন ব্র্যাকেট। ওকে, আসামির নাম আমরা দিচ্ছি নাহিয়ান। নাহিয়ানের বয়স কত? নাহিয়ানের বয়স দেই 25। আচ্ছা, উনি হচ্ছেন আসামি। স্বামী কেন আসামি না, এরকম একটা বাংলা সিনেমা ছিল।
আচ্ছা, সো আসামিকে আমি দিয়ে দিলাম। তো দেখেন আমাদের মোটামুটি কিন্তু কজ টাইটেল লেখা কমপ্লিট। আমরা একটা আদালতের কাছে একটা দরখাস্ত প্লেস করছি, আমরা সেখানে মামলা নাম্বার লিখেছি, আমরা ধারা লিখেছি, আমরা সেখানে বাদী এবং আসামির নাম লিখেছি। এখন আমরা যেটা আদালতের কাছে চাইতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেই জায়গায় আমরা চলে আসি যে আমরা কি জন্য আদালতের কাছে এসেছি। মনে রাখবেন যে যখনই আদালতের কাছে এই দরখাস্তগুলো যায়, আদালতের কাছে তো আর একটা মামলা যায় না, অসংখ্য মামলা যায়। আদালত সত্যিকার অর্থে দুইটা জিনিস শুধু পিটিশনে দেখে। একটা হচ্ছে যে আপনি আপনার সাবজেক্টে কি চাচ্ছেন, আর দ্বিতীয়ত সাবজেক্ট অনুযায়ী আপনি প্রেয়ারটা চেয়েছেন কিনা, আর আনুষঙ্গিক আপনার মামলা নাম্বার বা ধারাটা ঠিকঠাক ভাবে লিখেছেন কি। ওকে, সো এই জিনিসগুলাই দেখে। আপনার ফুল পিটিশন পড়ার কিন্তু সময় থাকে না। ঠিক একই রকম এক্সামিনারও যখন আমরা আপনাদের খাতাগুলো দেখি, খাতাগুলো দেখার সময় কিন্তু আমরা কি করি, আমরা শুধু দেখি যে এই যে ফরম্যাটগুলো আপনি ঠিক মতো লিখেছেন কিনা। যদি আপনার ফরম্যাটগুলো ঠিক থাকে তখন কিন্তু আমরা মোটামুটি একটা ভালো মার্কস দিয়ে দিই। আর ড্রাফটিং এর মার্কসগুলো কিন্তু অনেকটা ম্যাথমেটিক্স এর মতো। আপনি যদি নিয়ম মেনে সুন্দর করে ড্রাফটিং করে আসেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা মার্কস পেতে পারেন। তাহলে আসেন আমরা জামিনের দরখাস্ত যেহেতু লিখছি, আমরা একটা বিষয় লিখে ফেলি। বিষয় কি? দরখাস্তকারী আসামি নাহিয়ানের পক্ষে জামিনের আবেদন, এর পক্ষে জামিনের আবেদন। এটা চেষ্টা করবেন 2 লাইনে লেখার। আমার বোর্ডে যেহেতু স্থান স্বল্পতা আছে আমি একটু 3 লাইনে লিখে দিচ্ছি, বাট আপনারা একটু চেষ্টা করবেন 2 লাইনে লিখে দেওয়া। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই নামের পাশে বয়সটা উল্লেখ করে দিতে হবে। আমি ব্র্যাকেট দিয়ে জাস্ট বুঝিয়ে দিলাম, তারপর এটা নিচে আন্ডারলাইন করে দিবেন। এরপরে এটার ভিতরে যত কথা আছে, আপনার যত মনের কথা, বাট সেখানে কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিস গুলো একটু বলে দিই। মনে রাখবেন আপনার আসামি দোষী হোক বা নির্দোষ হোক, দেয়ার ইজ এ কাস্টম। আপনি আপনার প্রথম বক্তব্যটাই এটা দিয়ে শুরু করবেন যে আসামি হচ্ছেন একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তি, উনি ঘটনার সাথে সম্পর্কযুক্ত নয়। বেশ কিছু কমন কাস্টমাইজড কথা আছে যেগুলো আমরা আমাদের জামিনের পিটিশনে উল্লেখ করি। আসামি ঘটনার বিষয়ে কোনো কিছু ওয়াকিবহাল না, উনি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না, তাহলে উনি সম্পূর্ণ পরিস্থিতির শিকার, তাকে মিথ্যা মামলায় এখানে জর্জরিত করা হয়েছে। তো এই যে এই কথাগুলো বলার পরে আরেকটা অতিরিক্ত লাইন আমরা লিখে দেই যে অন্যান্য বক্তব্য সমূহ শুনানিকালে বলা হবে। এই কথাটা আমরা কেন বলি যে সবসময় সব কথা তো আসলে পিটিশনের মধ্যে থাকে না, কিছু কথা ছুটেও যায়। তো সেই কথাটাও যেন আমরা শুনানির সময় বলতে পারি, সেজন্য এটা বলে দিই। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আমরা প্রেয়ার পোর্শনটা কিভাবে শুরু করব। প্রেয়ার লেখার সময় প্রেয়ার শব্দটা লেখার দরকার নাই। মনে রাখবেন বাংলায় যখন আপনি প্রেয়ার লিখবেন ওইটা অবশ্যই এই শব্দটা দিয়ে শুরু হবে, অতএব। হুজুর মহোদয়ের নিকট, নাকি হুজুরই তো ডাকি মনে হয় আমরা। তো এই হুজুর মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বা উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে দরখাস্তকারী আসামি নাহিয়ানকে জামিনে মুক্তি দিতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। নাহিয়ান করেছে চুরি, চাইলাম আমি জামিন, আদালত দিল জামিন, তাই তো। তো দেওয়ার পরে পরের ফর্মালিটি আর জানার দরকার নাই, জাস্ট আপনার পিটিশনটা ঠিক আছে কিনা এই কন্টেন্টস গুলো দেখবেন। আমি আবারও বলছি, প্রথমত আপনাকে আদালতের নাম লিখতে হবে, তারপরে আপনাকে মামলা নাম্বার লিখতে হবে, তারপরে কোন আইনে মামলাটা হয়েছে সেটা লিখতে হবে। যদি সিআর কেস হয় এভাবে লিখবেন, যদি জিআর কেস হয় ভিতরে মাঝখানে ব্র্যাকেট দিয়ে মাস নাম্বারটা লিখে দিবেন। এই শুধু সিআর আর জিআর এর মধ্যে পার্থক্য। তবে সিআর এবং জিআর এর মধ্যে কিন্তু টেকনিক্যাল অনেক পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো বুঝতে হলে আমাদের যে থার্ড পেপারটা আছে না, সেটা একটু ভালো করে পড়তে হবে। আর আমাদের মোটামুটি 8টা সাবজেক্টেরই কিন্তু খুব সুন্দর করে আমরা সাজেশনটা ক্রিয়েট করে ফেলেছি। যারা সামনে পরীক্ষা দিতে যাচ্ছেন, ইফ আই এম নট রং ইউ বিলং ফ্রম 18-19 সেশন, ইফ আই এম নট রং। সো আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন এলএলবি ফাইনাল ইয়ার্স এর, আপনারা এই সাজেশনটা অবশ্যই কালেক্ট করে নেবেন ফ্রি অফ কস্ট, বাট হ্যান্ড নোট কিন্তু ফ্রিতে দিচ্ছি না, ওটার জন্য চার্জ প্রযোজ্য। ওইটা নিয়ে যাবেন আর এটা ফ্রিতে বুঝে নিয়ে যাবেন। সো আপনাদের আজকে ড্রাফটিং ক্লাসে কিছু বেসিক এথিক্স শেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা দেখেছেন বাসায় একটু প্র্যাকটিস করবেন। আর ড্রাফটিং এর জন্য কিন্তু লম্বা লিগ্যাল পেপারে খাতা পাওয়া যায়, যারা ঢাকায় থাকেন তারা চাইলে নীলক্ষেত থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন। এটা নরমাল A4 খাতার মতো না, অঙ্ক খাতার মতো না, এটা একটু বড় লম্বা সাইজের হয়। সো এই খাতাগুলো কালেক্ট করে তারপরে যে নিয়মগুলো বলেছি সেই অনুযায়ী ড্রাফটিং করার চেষ্টা করবেন। আর অবশ্যই ড্রাফটিং এর যে ফরম্যাট কোথায় পাবো, বিভিন্ন রাইটারের বই আছে, আমি আপনাদেরকে এত রাইটারের নাম বলে কনফিউজ করব না। আপনি জাস্ট আমাদের যে হ্যান্ড নোটটা আছে সেখানে এই পেপারটা যদি কালেক্ট করেন সেটা থেকে আপনি অনেক কিছু ভালো বুঝতে পারবেন। আর হ্যাঁ, হ্যান্ড নোট তো অবশ্যই কালেক্ট করবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে খুব আজব লাগে যে ফাইনাল ইয়ারে উঠে গিয়েছেন, আপনারা জানেন না যে আপনাদের কয়টা সাবজেক্ট আছে। টোটাল 8টা সাবজেক্ট আছে। বাট আরেকটা কথা বলে দিই, 8টা সাবজেক্ট দেওয়ার পরেও কিন্তু আপনাদের একটা সাবজেক্ট থাকে ভাইবা, আপনাদের ভাইবা দেওয়া লাগে।
সো ভাইবার জন্য কিন্তু ওভারঅল আপনার 8টা সাবজেক্টে খুব ভালো প্রিপারেশন নিতে হয়। সো আমাদের ভাইবা বিষয়কও অনেক কিছু আমরা আমাদের হ্যান্ড নোটে লিখে দিই। ইনফ্যাক্ট আমরা যখন আমাদের কোর্সটা ইনিশিয়েট হবে আপনি দেখতে পাবেন যে ভাইবার জন্যই আমরা এমন ভাবেই পড়াবো যাতে ভাইবা ফেস করার সময় আপনার ভিতরে ওই নার্ভাসনেসটা না আসে। বিভিন্ন ধরনের কলেজে কিন্তু অনেক এক্সটার্নালরা আসে যারা অনেক ধরনের প্রশ্ন করে, দেখা যায় যে স্টুডেন্টরা আসলে গদবাধা মুখস্থ করে যাওয়ার কারণে সেগুলা বুঝতে পারে না বা অ্যান্সার দিয়ে আসতে পারে না, যার কারণে ফলাফলটা খুব আশাব্যঞ্জক হয়ে যায়। সো সেটা যেন আপনার সাথে না হয় সেজন্য সেকেন্ড ইয়ারটা আপনাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সেকেন্ড ইয়ারের মার্কসেই কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে। এই সার্টিফিকেট নিয়েই কিন্তু পরবর্তী বার কাউন্সিল বা জুডিশিয়াল সার্ভিসের যুদ্ধে যাবেন। যেহেতু যুদ্ধে যাবেন এখন থেকেই অস্ত্রগুলা শক্ত করার চেষ্টা করি, ঠিক আছে স্যার? মার্চ মাসে আমাদের স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে যেন আইনটা পড়তে পারেন এবং এলএলবি তে একটা ভালো ফলাফল করতে পারেন, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। আর তার আগে আরেকবার একটু বলে দিচ্ছি, লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি এই যে কোর্সের কথা বলেছি, কোর্সে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে এই যে আমার যে অফিসের নাম্বারটা আছে 01735563789 মনে আছে। সো 789 এই নাম্বারটায় ফোন দিয়ে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করে নিবে। অ্যাডমিশন ফি কত, বা কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কয়টার সময় হবে, দিনে কয়বার ক্লাস হবে, মাসে কয়বার ক্লাস হবে, সপ্তাহে কয়বার ক্লাস হবে, সবকিছুর জবাব দিব, বাট একটা ফোন কলের অপেক্ষা। তাহলে আজকের মতো সবাইকে শুভকামনা জানিয়ে এই লাইভটা এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।